তিনি গত পরশুদিন, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে তিনি গত পরশুদিন আমাদের সাথে মিটিং করে আমাদের প্রোগ্রাম মহোদয় ছিলেন। ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীদের গ্যাস ভাড়া যে বিষয়টা, ওখানে তিনি 40% মৌকুবের ব্যবস্থা করেছেন। তাই সর্বপ্রথম তাকে বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ধন্যবাদ জানাতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আলোচনা সেমিনারের আয়োজন করে আমাদের মাঝে কিছু জ্ঞান গর্ভ কথা ভিড়িয়ে দেওয়ার জন্য। স্যারের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে স্যার, আমরা আপনার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্যান্ডামিকটা রোধে বা এই বিষয়ে আপনার মানুষকে সচেতন করার লক্ষ্যে কোনো কাজ বা কোনো কাজের নির্দেশনা আছে কিনা আমাদের জন্য আমরা কি বলতে পারি? ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের যদি কিছু করার থাকে, জেলা প্রশাসক মহোদয় স্যারের কাছে আমি বলবো যে আমাদের যদি কিছু করার থাকে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো আপনাদের সাথে। ধন্যবাদ। Thank you very much. Excellent presentation. আমি খুব সুন্দর দুটো বিষয় একটু জানতে চাই। একটি হচ্ছে যে যেহেতু অনেকবার গণবাজারের জীবনের চেঞ্জ হয়েছে, আমাদের এখানে কম্পারেটিভ লেভেলে এই লোকের তুলনায় আক্রমণটা দুর্বল। সেকেন্ড ওয়েভের যে সম্ভাবনাটা আছে দুর্বলই থাকবে নাকি যেটি আরো শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা আছে? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে those who are already affected, এই অ্যান্টিবডির স্থায়িত্ব নিয়ে এখনো কেউ কোনো কথা বলতে পারছে না। যে অন্যান্য ভাইরাল যে বিষয়গুলো আছে তাতে আমি একবার আক্রান্ত হলে আমি লাইফ টাইম সিকিউর, কোভিডের ক্ষেত্রে এটি বলা যাচ্ছে না। এটি আসলে কতদিন এই অ্যান্টিবডিটা সাস্টেইন করতে পারে? এই দুইটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব দারুণ প্রশ্ন করেছেন। এটা সত্যি কথা বলতে এটাই নোবেল প্রাইজ। মানে একজন বিজ্ঞানী হিসেবে আমরা কখনোই অ্যাবসলিউট ডাটা ছাড়া তথ্য বলতে পারি না, এটা একদম নিশ্চিত। আমরা এখানে গবেষণা করছি এবং আমাদের গবেষক বাংলাদেশে আছে, আমি তারপর আপনাকে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আপনাকে দিয়ে দিতে চাচ্ছি। সেটি আমি অ্যাড্রেস করেছিলাম যে আমি যদি একটু আপনাকে এখানে দেখাই, antibody appear in blood after 10 to 20 days. Maintenance of antibody response 2 থেকে 3 years method for SARS-CoV. যেহেতু SARS-CoV-1 এর সাকসেস অফ আপনি CoV-2 বলতে 80% তার সিমিলারিটি, তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় যে 1 থেকে 1.5 বছর চিন্তা করার দরকার নেই, আপনি বাদও দিন টেস্টে, যেহেতু এটা 80% সিমিলারিটি হবে। আমার ঠিক কারণ অ্যান্টিবডি তৈরি হয় ওটা এর মধ্যে আসলে আমাদের বারবার ইনফ্লুয়েঞ্জা, আমরা কিন্তু বারবার ইনফ্লুয়েঞ্জা করি, আপনি যেটা কারণ প্রতি সপ্তাহে ওই ওষুধ খেলেও 7 দিন, না খেলেও 7 দিন থেকে গল্প, এটাও তো আসলে সেরকমই একটা জিনিস। এটা ছোঁয়াতে আরেকটি বিষয় হচ্ছে, আপনি আরেকটি কথা বলেছেন, আমরা যদি ভাইরাসের এখন পর্যন্ত ইতিহাসটাকে স্প্যানিশ ফ্লু এর মতো করে চিন্তা করি, ইনফ্লুয়েঞ্জা তখন যতটা ভিরুলেন্ট ছিল, যতটা আক্রান্ত ছিল বা মহামারী করেছিল বা মৃত্যুর হার করেছিল, সে নিজের টিকে থাকার জন্য তখন কিন্তু মিউটেটেড হয়ে দুর্বল হয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাস 1402 বার মিউটেট হয়ে গেছে, 722টা তার আপনার গড়ে এখন ডাটা পেয়ে গেছে। বাংলাদেশেও আমি বললাম যেটা পাওয়া গেছে, 65টা অ্যানালাইসিস থেকে আপনাকে ডাটা বলছি যে দুটো নিশ্চিত হয়েছে এই জায়গাটা। তাহলে কি হবে যে সে স্বাভাবিকভাবে দুর্বল হয়ে টিকে থাকতে চায়, টিকে থাকাটা তার, এবং এই টিকে থাকার পথ পরিক্রমায় আমরা কি ভূমিকা করবো তা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আপনি যদি তাকে ডাক দিয়ে ইনভাইট করে সমস্যা না বাড়াই, কারণ আমরা তো সেখানে আমাদের একটা ফ্যাক্টর আছে, তো সেই জিনিসটা আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। ওটা যদি আমরা তাকে না করি তাহলে আমার মনে হয় সে কিন্তু
কমিটি আমি খুবই আশাবাদী যে আমাদের এখানে আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যে ডাক্তার পাওয়া হচ্ছে, হ্যাঁ, আমেরিকাতে আপনার কি হয়েছে? হ্যাঁ, উইন্টার ওয়েভ আপনার সামনে আসবে। আপনি দেখেন খেয়াল করেছে আমাকে ওইটা সেকেন্ড আমি বলেছি সেকেন্ড ওয়েভ স্প্যানিশ উইন্টার ওয়েভের কথা ভাবতে হচ্ছে আমাকে। এটা আমার মাথায় রাখতেই হচ্ছে আপনি সেকেন্ড ওয়েভ। প্লাস আমি একটু যদি কম্পেয়ার করি, আমেরিকাতে মানুষগুলো খাদ্যাভ্যাস, অ্যালকোহলিক, ওবেসিটি, যারা আক্রান্ত হলে তাদের বয়স, আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এগুলো টেম্পারেচার এগুলো সুতরাং স্বাভাবিকভাবে উইন্টার কান্ট্রিগুলোতে রয়েছে। এর সাথে সাথে আপনি যদি দেখেন যে জায়গার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়গুলো খুব নিশ্চিত ছিল সেখানে কম হয়েছে। আপনি কেরালার কথা যদি ভাবেন সেখানে এক ধরনের বিষয়। আমি কিন্তু খুব নিরপেক্ষভাবে বলেছি যে সেই তুলনায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা আছে ওরা যারা কাজ করছেন খুব ভেরি গুড। আমি মনে করি 17 কোটি মানুষকে দাবায় রাখা যাবে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে। আমি জরুল ইসলাম প্রিন্স কাউকে রেজিস্টার কর্মনিকান বিশ্ববিদ্যালয় ট্রেজারার স্যারকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেমিনার দেওয়ার জন্য। স্যার গত বছরও সুন্দর একটি সেমিনার দিয়েছেন যে বিষয় নিয়ে। সে সময় পাবনার সুযোগ্য জেলা প্রশাসক স্যার নবনিযুক্ত হয়েও সময় দিয়েছেন। স্যারকে ধন্যবাদ। আর বিসি স্যার প্রফেসর স্যারকে কৃতজ্ঞ আছে সুন্দর একটি সেমিনার করার জন্য। আমার প্রশ্ন হলো স্যার যে ইদানিং ব্যাংক কর্মকর্তা বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তার অন্যতম কারণ হচ্ছে টাকার মাধ্যমে এই রোগটা ছড়াচ্ছে। ব্যাংক কর্মকর্তাগণ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই সহ স্যানিটাইজার সব রকম সুরক্ষা এবং কাজের ওপার থেকেও তারা সুরক্ষিতভাবে কার্যক্রম করার পরও কিন্তু বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছে। টাকার মতো একটি ব্যাপার পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানবপত্রের আবেদন এবং বিতরণ করে থাকি। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন কাগজপত্র নিয়ে আমাদের কাছে করোনার মধ্যেও নিচ্ছেন। আমরা আমাদের সুন্দরভাবে সেই কার্যক্রমগুলো করতেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো যথেষ্ট স্মার্ট। আমার অভিজ্ঞতা থেকে বলছি, দুই একজন দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ ইভিনিং কোর্সে দুই একজন এসে তারা অত্যন্ত কষ্ট করে যখন 5টায় ওঠে ঘেমে যায়, দেখা যায় যে হাতে ফর্মটা ধরিয়ে এরকম করেও ঘামটা মুছে তো তাদেরকে সতর্ক আমরা করি। তারপরও আমাদের এই ফর্মটা কিন্তু আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে ঢোকার পর 4-5টা শিক্ষার্থীর কাগজ ঢোকার পর আমাদের 4টা শাখায় ঘুরে তারপরে কিন্তু শিক্ষার্থী পায়। এই ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় এই ফর্ম জনিত করোনা সচেতনতার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি এটা কাইন্ডলি যদি স্যার জানান। ধন্যবাদ সবাইকে। আমার প্রথমে এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে আসলে নিজের নিরাপত্তা নিজের কাছে, এটা হলো নিজের জীবন নিজের কাছে, মাথায় রাখতে। দ্বিতীয় হলো আপনি ঠিকই বলেছেন, আমরা অলরেডি এই অফারটা আমাদের জেলা প্রশাসনের কাছেও করেছি শিক্ষার্থীর সঙ্গে। আমাদের এক্সপার্টিস আমার প্রয়োজন হয় আপনাদের। প্রশ্ন হচ্ছে কাগজের কথা বলছেন, কাগজে একটি ভাইরাস কতক্ষণ বাঁচে এর তথ্যটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি বুঝেন একটা কাগজে একটা ভাইরাস মোটামুটিভাবে কতক্ষণ ধরে থাকে, তাহলে সেই সময়টি আপনি নিশ্চিত হলে আপনার কিন্তু সমস্যা থেকে সমাধান হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, আপনি কাগজে থাকলেও আপনার মুখে বা নাকে না আসলেই তো হলো। আর আপনি যদি খালি হাতে সেটাকে ধরে কলম দিয়ে কলমটা মুখে দেন তাহলে আপনি তাহলে গ্লোভস পরবেন। আপনি সেই নিরাপত্তাগুলো যদি আপনি নিয়ে করবেন, কারণ আমাদের তো কাজটা করতে হবে, কাজটা করতে হবে এই বিষয়গুলো নিয়ে জানি। আমরা অলরেডি এই আজকের সেমিনারে কিন্তু এই বিষয়টি আমাদের একটা উদ্দেশ্য সচেতন, এবং সেই সচেতনতা আমরা করার জন্যই এই মানব উপাদানকে উদ্দেশ্যটা দিয়েছেন এবং আমরা দিয়েছি। আমার মনে হয় আমরা সকলে মিলে এটা থেকে বের হয়ে আসতে একটু বিষয়টা হচ্ছে যে আমাদের ক্যান্সারদের যে হিস্ট্রি আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করেছি সবগুলা। আমাদের তেলপুরিয়া গভর্নমেন্টের যে কর্মকর্তা আপনারা হয়েছেন তিনি তার ডায়াবেটিস থেকে পেয়েছেন। আমাদের স্টাফের 4 জন শনাক্ত হয়েছেন, এদের টাকা থেকে এসছে এর কোনো প্রমাণ আমরা পাইনি। এদের একজন আরেকজন পূর্ব থেকে যে আক্রান্ত আমাদের টেস্ট করেছিল তার আক্রান্ত এসছে এবং এই 4 জন খুব ঘনিষ্ঠভাবে কাজ করলাম। এখন পর্যন্ত কাগজ বা নোট থেকে কেউ শনাক্ত হয়েছে, কারণ আমরা আমাদের যে 135 জন এর মধ্যে 6 জন বাদ দিয়ে 129 জনের আমরা 95% কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করতে পেরেছি, যে কোথা থেকে এইটা আপনার আমাদের সাফল্য মানবতা। আমাদের 4টা পেশেন্ট আমরা বুঝতে পারি যে কোথা থেকে আসছেন, আর বাকি 125 জনকে কিন্তু আমরা আমাদের প্রথম কাজ
এবার সঙ্গে সঙ্গে উপজেলা শিল্পের চাকরি অন্যান্য রয়েছে এটা পারে কাগজ থেকে আসে না। আর এটা বিষয় হচ্ছে কাগজ যদি হতো তাহলে আমি এতদিনে মারা যেতাম সম্ভবত। আমি স্যার মারা গেছে, আমি স্যারের কাছে তো অবশ্যই পেলাম, আমার কাছে একেবারে এই সুন্দর থেকে শুরু করে মানে আমি যেটা বলি যে কুইন্টাল এবং থেকে বিষয় সবার কাছে আমার কাছে আসে। তাদের যে এই সার্টিফিক কথা বলছে নিজের প্রোডাকশন আমি বেশি প্রোডাক্টেড। আমি এটা ধরে আমার বাসার সময় আমার প্রথমে করে দিয়ে তারপরে আমি নিচে ঢুকি, নিচে ঢোকার পর সব খুলে দিয়ে তারপর গোসল করে আমি ঢুকি। আর আপনার ওই এখন স্প্রে পাওয়া যাচ্ছে, সেফটিরও একটা বের করছে, আমার কাছে স্প্রে করে দেয়, আমি নিজে স্প্রে করি, তারপরে করতে হবে বাঁচতে হইলে। কোর্টের বিষয়টি কিন্তু ব্যাংকের একটা হিসাব আছে, কতক্ষণ থাকবে ভালো থাকবে। ঠিকই বলছেন, এবং আপনাকে বলেছি আচ্ছা বলো আর কোনো প্রশ্ন উত্তর? একটি প্রশ্ন নিয়ে আমি শেষ করবো। যে কমেন্টটা দিয়েছে আমি ওগুলো তুলে ধরছি। ধন্যবাদ জানাচ্ছি ডিসি স্যার ও ভিসি স্যারকে আমাদের শিক্ষার্থীদের জন্য ম্যাথ ধরা কমানোর জন্য এবং এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং রসায়ন বিভাগের সহযোগিতায় করোনা টেস্টের জন্য পিসিআর মেশিনের কোনো উদ্যোগ বসানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? আর মাননীয় ভিসি স্যার করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য সহায়তামূলক কোনো ব্যবস্থা নেবে কিনা? আমি প্রথম অংশটা বলি, আর প্রথম অংশটি আমি একটা অংশ বলি, আপনি তার পরে বিষয়টি হচ্ছে যে করোনা টেস্ট করার পিসিআর এর জন্য যে বায়োসেফটি এবং সাপোর্ট দরকার, আমরা সেটার জন্য মানব বাজার কাজ করছি, কিন্তু এটা আমাদের সিকিউরিটি ইস্যু। সুতরাং সিকিউরিটি সেফটি আগে কারণটি হচ্ছে যে আমাদের এখানে মাইক্রোবায়োলজি সাবজেক্ট নেই, বায়োকেমিস্ট্রি সাবজেক্ট নেই, যশোরে আছে, যেখানে আছে তাদের ওখানে বায়োসেফটি পিসিআর ল্যাবের সিকিউরিটি আছে। এখানে যেটা ফার্মাসি এবং কেমিস্ট্রি আছে, আমরা যেটা করতে পারি, আপনারা যদি কোথাও পড়েন সেখানে আমরা এখানে সব ধরনের সাপোর্ট আপনাদেরকে দিব, যা আপনার সরকার সব সাপোর্ট আমরা দিব। এটা আমরা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা করছি। ধন্যবাদ। পিসিআর টেস্ট করার জন্য করোনা টেস্ট করার জন্য সরকারের সংস্থা থেকে আমাকে কিছুদিন আগে আমাকে ঋণ করছে। আমি বললাম যে আমাদের এখানে পিসিআর মেশিন থাকলে আমাদের এক্সপার্ট আছে, দুজন এক্সপার্ট আছে, তাদের একজন এক্সপার্ট জাপান থেকে পিএইচডি করে আসছে, সে পিসিআর এর উপরই পিএইচডি করে পিসিআর এটা ফার্মেসি বিভাগ জুনিয়র শিক্ষক ডক্টর অর্পিতা সাহা। তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি পারবা কিনা, বলে যে পিসিআর মেশিন দিলে আমি পারবো, কিন্তু আমাদের ল্যাব ডেভেলপ করে দিতে হবে। শুধু পিসিআর মেশিন দিলে হবে, ল্যাবটাকে সিকিউর করতে হবে, ডেভেলপ করতে হবে। এবং সাহায্যের জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টে করেছিলাম, ওরা সাহায্য করে না, কিন্তু সরকার তারপরে উনি বলছে স্যার আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট নাই, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট নাই, কি ডিপার্টমেন্ট আছে? আছে তো তার কমেন্ট করেছে একটা অন্য কমেন্ট, সেই কমেন্ট এখানে পাওয়া যাবে না, বলতে অনেকেরই কন্ট্যাক্ট নেই। এইসব ডিপার্টমেন্ট না গেলে অন্য ডিপার্টমেন্ট খুলেছে। এই আমি সরকার বলছি যে যদি পিসিআর মেশিন দেন অথবা আমাদের যে সাহায্য চান তাহলে জেলা প্রশাসন মহোদয় আমাদের রিকোয়েস্ট করে আমরা এখানে মেডিকেল কলেজ আছে, ওখানে গিয়ে আমরা সহযোগিতা করতে পারি। প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করতেছি। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিদের মূল্যবান কথা শুনবো। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার ইসলাম স্যারকে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আজকে এই কোভিড-19 মহামারী সচেতনতা প্রশিক্ষণ এবং প্রতিরোধ শীর্ষক সেমিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে পাবনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর দেশ বরেণ্য বিজ্ঞানী প্রফেসর ডক্টর রোস্তম আলী এবং প্রবন্ধ উপস্থাপন করলেন আমাদের পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার এবং বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী প্রফেসর ডক্টর আনোয়ার খসরু পারভেজ মহোদয়। এখানে আমি একটু বলি, গতকালই আমি ওয়েস্ট বেঙ্গল ওখানে আমি রিসোর্স পার্সন হিসেবে ছিলাম। তো সেখানে আমি জাস্ট সেই যেহেতু আমরাও মানে এডুকেশন একটা বিশাল ইয়ের ভিতরে আছি, তো তারা কিভাবে কাজ করছে এবং তারা উত্তরণের জন্য তারা কাজ করছে, আমি যেহেতু এখানে মাননীয় জেলা প্রশাসক আছেন আমার মনে হয় তারও সুবিধা হবে। আমি জাস্ট একটা পয়েন্ট এই বিষয়ের উপরে বলি, সেটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে হয়তো আমাদের ছাত্ররাও বিভিন্ন সময় প্রশ্ন করে কিভাবে আমাদের পরীক্ষা হবে, কিভাবে আমাদের ক্লাস চলবে। আমাদের প্রবন্ধটা কিন্তু একটি বিষয় বলে দিয়েছেন যে আপনি আর অগ্রহায়ণ মাস খুঁজে পাবেন না, আপনি আর সেই শীত মাস খুঁজে পাবেন না। অর্থাৎ রেশমের ঐতিহ্যকে আমরা হারিয়েছি সেই ৭৬ মন্বন্তরের পর, কারণ তখন মানুষ ওই পেশার মানুষ যারা দক্ষ ছিল তারা মারা গেছেন এবং যারা নবীন ছিলেন তারা আর এই পেশায় ফিরে আসতে পারেন। তো এইরকম ভাবে এই কোভিড-19 এর পরে অনেক পেশার এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। আজকে হয়তো অনলাইন ক্লাস বা এটা ওটা হয়তো দামি বিশ্ববিদ্যালয়, দামি স্কুল, দামি কলেজের জন্য হচ্ছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে ম্যাস এডুকেশন, ম্যাস পিপুলের জন্য। আপনার প্রাইমারি সেক্টর, প্রাইমারির একটা প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে কিভাবে পড়াশোনা করবে? যেমন গত কয়েকদিন আগে আমি বাড়িতে এসে আছি সাথিয়াতে, আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, দেখি ফ্যান চালাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি ফ্যানই চালাও নাকি? তো বলছে না, আমি ক্লাস 7-এ পড়ি। তো এখন তো বলছে যেহেতু স্কুল বন্ধ তো আমি ফ্যান চালাচ্ছি। অর্থাৎ সে যখন কিন্তু এই ফ্যানে রপ্ত হয়ে যাবে, টাকা পয়সা ইনকাম করা ধরবে, সে কিন্তু আর স্কুলে ফিরে যাবে না। আমরা যেজন্য স্কুলের আনতে সরকারের যে পরিমাণ কষ্ট হয়েছে, বিনামূল্যে বই দেওয়া, সার্বজনীন শিক্ষা বাধ্যতামূলক আইন, কত কিছু করার পরে কিন্তু সেটি কিন্তু এরকম ভাবে হারিয়ে যাবে। এখানে আমরা সেই সমাধানটা কিভাবে পেতে পারি? সেই সমাধানটা খুবই সহজে পাওয়া যেতে পারে একদিন, যেমন আজকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে চায়ের স্টলে পর্যন্ত কিন্তু আমরা কেবল টিভি চলে গেছে। অর্থাৎ মানে এই যে কেবল টিভি চলে গেছে, তাহলে আমরা যেখানে কেবল টিভি চলে গেছে তাহলে সেখানে কিন্তু আমরা অতি সহজে আমরা ইন্টারনেটকে যুক্ত করতে পারি। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের যারা এই সমস্ত কেবল নেটওয়ার্কের ব্যবসা করেন তাদেরকে হচ্ছে আমাদেরকে ইয়ে করা দরকার, ফাইন্ড আউট করা দরকার এবং তাদেরকে একটু ট্রেন করা দরকার এবং তাদের মাধ্যমে হয়তো এরকম প্রজেক্টর হয়তো যেখানে গ্রামের 30 স্টলে হয়তো একটা টিভিতে সিনেমা দেখছে, সেটি যদি না করে হয়তো লোকাল প্রশাসন বাধ্যতামূলকভাবে বলবে যে একটি এডুকেশন চ্যানেল তাদের থাকতে হবে। আছে, প্রত্যেকেরই আছে। সেই চ্যানেলটিতে কি হচ্ছে, বিজ্ঞাপন দেখাচ্ছে। হয়তো পাবনারই আছে, আপনি দেখবেন 2টি তাদের হয়তো স্পেশাল চ্যানেল থাকে, হয়তো সেখানে সিনেমা চলতেছে, রাত দিন সিনেমা এই সময়টাতে, এবং সেখানে আপনি ভালো শিক্ষক দিয়ে সেই ক্লাসগুলিতে তাহলে এটি ওপেন দেখতে পাবেন। এবং এই কাজগুলি হলে আমার মনে হয় যে আমরা এটা এডুকেশন সিনারিওর ক্ষেত্রে আমরা মানে কোভিড-19 এর পরবর্তী বা এই সময় কাজে লাগাবো। আর আসলে আরো কিছু বলা যেত, কিন্তু আমি এই সময় স্বল্পতা এই কারণে বলছি না। আরেকটা জিনিস যেটি বলবো, যেটি আমার ট্রেজারার মহোদয় বলেছেন, আমিও বিভিন্ন সময়ে এই বিষয়গুলি নিয়ে লেখালেখি করেছি, সেটি হচ্ছে যে বিভিন্ন মহামারীতে দেখা গেছে যে সবসময় সাবকন্টিনেন্টে এর রেটটা কম থাকে। এর কারণ হচ্ছে যে ন্যাচারালি যেমন হচ্ছে যে এটির সাথে কিন্তু নিউমোনিয়ার সম্পর্ক আছে। যারা অ্যাটাক হচ্ছে তাদের নিউমোনিয়া মানে হচ্ছে যে অক্সিজেন শর্টেজের একটা ব্যাপার আছে। আমরা দেখবো যে আমাদের এই সোসাইটি যেখানে ম্যাস গ্যাদারিং হয় সেটি কিন্তু হচ্ছে যে হাট এবং বাজার। সেই ম্যাস গ্যাদারিং এর জায়গাতে কিন্তু আমরা প্রকৃতিগতভাবে পেয়েছি কি বট গাছ পেয়েছি, বিশাল বিশাল বট বৃক্ষ পেয়েছি, যেখানে কিন্তু হচ্ছে যে প্রচুর অক্সিজেন আসতো, প্রচুর বাতাস পাওয়া। সেগুলি কিন্তু আসলে হচ্ছে কালের বিবর্তনে আমরা সেই সমস্ত ডেস্ট্রয় করে ফেলেছি। মানে আমাদের এই রিজনটাতে মানে আপনার হচ্ছে বট গাছ, নিম গাছ, বাবলা গাছ এবং তুলসী গাছ, এই গাছগুলি হচ্ছে আমাদের জন্য মানে অক্সিজেনের জন্য খুবই কাজে দিয়েছে এবং যার ফলে কিন্তু এখন পর্যন্ত যে অ্যান্টিবডি বলে না যেটা বলে আসলে আমরা অক্সিজেন নিতে পারছি, ছাড়তে পারছি। এর ফলে কিন্তু আমাদের যে এই যে ভিতরের যে জিনিসগুলি এগুলি ঠিক আছে। আমরা নানানভাবে এই মানে আজকে কিন্তু আমাদের দেশে নিউমোনিয়া রোগের সংখ্যা
এর কারণ আপনি দেখবেন যে আপনি 40 বছরের ডাটা অ্যানালাইসিস করে দেখবেন আসলে যেটি হয়েছে যে তুলসী গাছ এমন একটি গাছ যেটি কিন্তু রাতের বেলা অক্সিজেন ছাড়ে। তো যার ফলে কিন্তু মানে এটি মানে আমরা হয়েছে সাম্প্রদায়িক কারণে বা যেভাবেই হোক যে মানে এই গাছটিতে একটি লোকজন হয়তো বেশি মানে ভক্তি অর্চনা করছে, আরেকটি লোক হয়তো বিষাক্তভাজন হয়ে মানে এই গাছের প্রতি তাদের একটা, কিন্তু আমাদের আসলে সেইগুলো চিন্তা ভাবনা করা দরকার যে এই শিক্ষা প্রতিষ্ঠানে এখানে মাননীয় জেলা প্রশাসক আছে, আমার মনে হয় যে এই যে স্বাস্থ্য বান্ধব যে গাছগুলি, কারণ এই বিষয়ে আরো যদি আমরা করি মেডিকেল ইম্পেরিয়ালিজম বলে যে সাবজেক্ট আছে সেখানে যে ডেভিনসন বেসিল ডেভিনসন তিনি কিন্তু এরকম প্রচুর উদাহরণ দিয়েছেন যে বিশ্বের বহু বড় বড় কোম্পানি তারা কি করেছে, তারা এইরকম কিছু কায়দা কানুন করে তারা ইন্ডিজিনাস ট্রিজকে তারা সরিয়ে দিয়ে সেখানে আর্টিফিশিয়াল ট্রিজ নিয়ে এসে এবং মানুষের দেহের ভিতরে ওষুধ তৈরি করে এবং তারা সেখানে আবার ওষুধগুলি তারা সাপ্লাই করে। তো যাক, আমরা মনে হয় যে খুবই একটা যুগোপযোগী এবং খুবই ভালো একটা সেমিনার আয়োজন করার জন্য আমি আবারও যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং মাননীয় জেলা প্রশাসক কষ্ট করে আমাদের জন্য তিনি সময় দিয়েছেন এবং আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু যেটি বললেন যে তিনি ছাত্রদের ছাত্র বান্ধব হয়ে তিনি কাজটি করেছেন, এটির জন্য আমরা তাকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাবনা জেলার জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ স্যারকে। This could be the first seminar in a new normal world for বিশ্ববিদ্যালয়ের জন্য। আমার মনে হয় যে আমরা যে নিউ নর্মাল সিচুয়েশনের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি, এই সেমিনার প্রথম সেমিনার হতে পারে যে নিউ নর্মাল পরিস্থিতিতে আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি এর আগে ডেঙ্গু বিশ্ববিদ্যালয় মূলত আমি একাডেমিশিয়ান, আমি একাডেমিক সেমিনারে থাকতে চেয়েছিলাম, কিন্তু কালের বিবর্তনে আমি জেলা প্রশাসক, তার মানে ধরে নেওয়া হয় এই ব্যক্তির সঙ্গে আসলে একাডেমিক কোনো সম্পর্ক নাই। আমি আমাদের আজকের ট্রেজারার তিনি প্রবন্ধ উপস্থাপন করলেন ডক্টর আনোয়ার স্যারকে ধন্যবাদ জানাই। আমি এর আগে প্রেজেন্টেশনও মুক্ত হয়েছিলাম, এবারও তাকে বিন এক্সিলেন্ট এবং অসাধারণ স্যার এটা কষ্ট করে উপস্থাপন করেছেন। আমাদের প্রভিসি স্যারের জন্য একটা ছোট মেসেজ দিয়ে আমি শুরু করি যে স্যার বলছেন পডকাস্ট তুলসী গাছ নিয়ে আমরা মুদি বসে আমাদের যে কর্মসূচি ছিল তার মধ্যে আমরা বটবৃক্ষ সরকারি জলাশয়ের মধ্যে এই বছর স্যার আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে 23,000 বট গাছ আমরা লাগাবো। 23,000 পাওয়া যায় না, ওই বিভিন্ন বিল্ডিং এর পুরনো আমাদের গাছ কামাল আছে, তিনি গত 3-4-5 মাস ধরে চেষ্টা করে বিভিন্ন পুরনো গাছ বিল্ডিং থেকে বট গাছ উঠিয়ে এক জায়গায় নার্সারির মতো তিনি বানিয়েছেন। আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা গাছগুলো লাগানো শুরু করবো। আর তুলসী গাছ ক্যান্ডানি একটা ধরুন, কিন্তু আমার বাচ্চারা ছোট থাকা অবস্থায় কিন্তু আমার বাসায় 2টা টবে তুলসী গাছ ছিল, এখনো সম্ভবত বাড়ির সাথে আসতে থাকার বাসা আমাদের। সুতরাং এটি ধর্মের বাইরেই আসলে কল্যাণ করে। কোভিড-19 বা করোনার পরিস্থিতির কারণে আমি বলবো যে জেলা প্রশাসক হিসেবে আমার যা অনন্য অভিজ্ঞতা, এটি দুঃখজনক, অমানবিক, মানবিকতা সকল একটা সোসাইটির মানুষের চরিত্র কত রকম হতে পারে সেই সকল গল্প মিডিয়াতে আসে না। হত্যার অন্তরালে অমানবিকতার অসম্ভব গল্প থাকে, মানবিকতার অনেক গল্প থাকে। আপনারা বিশেষ করবেন কিনা আমরা এই পর্যন্ত একজনও আমার এখানে মারা না গেলেও আমরা 9টি লাশ দাফন করেছি, যারা পাবনার বাসিন্দা অন্যান্য জায়গাতে। সেখানে আমার চাকরি চলে যাওয়া থেকে শুরু করে মসজিদ পর্যন্ত ঘটে গেছে। তো আমাকে অনেক আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, লোকজন বলে যে হাসরের ময়দানে নাকি ইয়ানক্তি করবে, সন্তান তার বাবা মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এইসব মিলিয়ে হাসরের ময়দানই চলছে। এর বেশি কিন্তু আপনারা যদি
এক একটা কেস দেখতে যাবো, আত্মীয় স্বজন কেউ আসে না, ওখানে আমাদের লাশগুলো গেলে হাঁটতে দিচ্ছে না অ্যাম্বুলেন্স থেকে। পরে আমাদের এই পেশাররা অন্যান্যরা থেকে ব্যবস্থা করতেছে। আমাদের আপনাকে আমরা ভালো ছিলাম। গত 25 দিনের রিপোর্টটি আসলে সাজানো বাগান প্রস্তাব করে দিয়েছে। আপনাকে যদি বলি কোথায় কোথায় আমাদের অ্যাটাকগুলো হবে, 11 জন পুলিশ আক্রান্ত হলেন, আমার 3 জন কারারক্ষী আক্রান্ত হয়েছেন, আমাদের যে শিশু ও মাতৃকেন্দ্রের ডেলিভারি হসপিটাল বলে যেটি সবচেয়ে সাকসেসফুল আমাদের সেবা কেন্দ্র, সেটির 4 জন আক্রান্ত হয়েছে, ব্যাংকের 5 জন কর্মকর্তা আক্রান্ত হয়েছে এবং সদর উপজেলা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আমরা চেষ্টা করেছি কন্ট্যাক্ট স্যার যেভাবে বলেছেন যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে আক্রান্তদের কন্ট্যাক্ট ট্রেসিং করা এবং তাকে আইসোলেশন রাখা এবং সেই মানুষের সহযোগিতা দরকার। কিন্তু আমরা একটা অদ্ভুত জানি, আমরা কোনো একটা কারণে মনে করি যে আমার মনে হবে না আর বাকি সবার হবে, এবং আমার একটু পেশেন্টকে আইসোলেশনে পাঠানো হয়েছিল, টেস্ট করা থাকে তাকে দিল বলে আমাদের তুমি যাও। আর যখন স্যাম্পল পাঠানো হলো, ওই পাড়াতে তারপর বুয়া থেকে শুরু করে সকল লোকজন ওইখানে একটা বিক্ষোভ তৈরি করার চেষ্টা করলো এই পাড়া থেকে, যিনি গত 2 মাস ধরে একেবারে আক্ষরিক করতে সকাল সন্ধ্যা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পাড়াবাসীকে রক্ষা করার চেষ্টা করেছে, এখন তাকে পাড়া থেকে বের করে দিবে। আমরা আবার প্রত্যেকেই ভাবি ওর হচ্ছে আমার মনে জীবনও হবে না। তারপরে তিনি একজন রাজনৈতিক নেতা, দায়িত্বে দেখে আমি এইভাবে বললাম যে আপনার, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো নামাজ পড়ে আপনার যেন কালকে কোভিড হয় এবং আপনাকে রাস্তায় ল্যাম্পপোস্টের সঙ্গে দেখা যায়। এরপরে তিনি আর কোনো ঝামেলা করেন। এই যদি আমাদের মানসিক হয়, আমরা চেষ্টা করেছিলাম বিভিন্নভাবে যে এই লকডাউন করা, জীবন এবং জীবিকা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটা পদক্ষেপ। আপনি একটা জিনিস দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন মার্চের ফার্স্ট উইকের প্রথম যে ভিডিও কনফারেন্স করেছিলেন, সেখানে একটা লাইন বলেছিলেন যে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। পৃথিবী জায়গা বুঝতে 6 মাস লাগিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তারা অনেক আগে বুঝতে পেরেছেন যে আমাদের আসলে বাস্তবায়িত হবে। আপনারা দেখতে পাবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এই কথা আমরা সিম্বলিক আপনাদের জমি পরিত্যক্ত থাকে না। আজকে আমরা সরকারি দপ্তরগুলোতেও কিন্তু সার্টিফিকেটের ফুলের বাগান করে দিয়ে কিন্তু আপনাদের পাট্টা খেতে পারবেন, ইচ্ছে করে যে যাবে সে দিয়ে আসতে পারবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এই জীবন জীবিকার যে যুদ্ধ, আমরা জীবনকেও রক্ষা করবো, আমাদের অর্থনীতির চাপে শক্তিও রাখতে হবে। কিন্তু পরিস্থিতি যে দিকেই যাচ্ছে আমাদের সম্ভবত তার একটু কঠোর হয়ে যেতে পারে, আমাদের লকডাউনে যেতে হতে পারে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সাথে সঙ্গে নানাভাবে আমাদের সঙ্গে রেগুলারই যোগাযোগ রাখছে, আমাদেরকে সমর্থন করবে, সবাইকে সহযোগিতা করে পাবনাকে ভাগ। আমার একমাত্র দায়িত্ব বলায় যায়, এখন কিন্তু 64 জেলা মানে হচ্ছে আমরা 64টা ইন্ডিপেন্ডেন্ট স্টেটকে রক্ষা করার ডিভিশনে আছে, এবং এই সবাই মিলে পাবনার জন্য আমার বাড়ি যেখানেই থাকবো, শরীয়তপুরের চেয়ে কিন্তু আমার পাবনার জন্য চিন্তা করছি। তারা যেভাবে সেমিনারটা করে চাকরি করবেন, সেটি আমরা পিসিআর ল্যাবের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিস্থিতি একটু খারাপ। দেখেন সচিবও বলতে গেল আমরা একটু ডিলেমার মধ্যে আছি, সেই কারণে পাবনাতে একটা পিসিআর ল্যাবের স্থাপনের জন্য সেখানে টেকনিশিয়ান বা টেকনোলজির যারা বিশেষজ্ঞ তাদের একটা অভাব আছে। আমি এখান থেকে নিশ্চিত হয়ে গেলাম যে আমি আজকে গিয়ে তাদের জানতে পারবো যে স্যার আমাকে মেশিন দেন, বাকি নিরাপত্তা দেন, আমি নিরাপত্তা চালাই যাবো। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আর ছাত্রদের বেতনের ভাড়ার বিষয়টি তো আমার মনে পিসফুলি সেটেল হয়েছে। প্রফেসর মহোদয়, অন্যান্য ছাত্র প্রতিনিধি যারা আছেন সবাই খুব সহযোগিতা করেছে। মিটিংয়ে বাড়ির মালিকরা বাস মালিকরা অত্যন্ত বিপ্লবী একটা মনোভাব নিয়ে আসছিলেন, কিন্তু আলটিমেটলি মিটিংটা আমরা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। আমার মনে হয় যে সে পর্যন্ত তারা ম্যানেজ হয়ে চলে গেছে। আচ্ছা, আমরা একটা ছোট কিন্তু বাড়িওয়ালারা একটা অদ্ভুত প্রশ্ন করছে, কত বড় গুজবের দেশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি সব ছাত্রকে বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছেন। আমাকে এক বাড়ি
বাড়ির মালিক আর ভদ্রমহিলা সঙ্গে একটু যত মেজাজ খারাপই থাকুক ভালোভাবে কথা বলা লাগে। উনি বললেন যে আপনি যে ভাড়া কমাই দিলেন সব ছাত্রকে তো বিশ্ববিদ্যালয়ে টাকা দিছে। আমি প্রক্টরের সাথে কথা বলছিলাম, পিতরের সাথে কথা বলতে বলছি, বলে পিতরকে ফোন করছিল কোনো ভদ্রমহিলা, আর স্বামী নাম্বার দিলে বলে ওনারা রিটার্ন করবে, আপনারা ইয়া করছে আমাদের ঠকানোর জন্য। আমরা বিশ্ববিদ্যালয়ে এত ছাত্রকে টাকা দেওয়ার মতো টাকা পাবে কই? বলে না দিচ্ছে সরকার বিশেষ প্রণোদনা দিয়েছে। আজকাল প্রণোদনা শব্দটি খুব জনপ্রিয়। কিন্তু এই বিষয়টা নিয়ে আমার কোনো কাজে কথা বলতে তাদেরকে বুঝানো ভাই বিশ্ববিদ্যালয়ের টাকা নেই, উল্টো ছাত্ররা টাকা দেয় বিশ্ববিদ্যালয়। তার প্রজ্ঞাপনটা কবে আসতে পারে? সিদ্ধান্ত আর যদি কিছু প্রজ্ঞাপন লাগে আমি করে দিব তাকে আমরা রেজলিউশন করছি। ওটা হলে একটু ভালো হবে। আমি তো ওইটা আদেশ করে দিব। ঠিক আছে, তাহলে আমি কাজ করে দিব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই ডায়ালগের জন্য যারা আয়োজন করেছেন। আমি আবারও স্যারকে এই সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার জন্য দোয়া করবেন যেন এই ধাক্কায় নিরাপদ থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এম রোস্তম আলী স্যারকে। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে পাবনা জেলার জেলা মহাসচিব মহোদয়, ওনাকে আমি বিগত কাজে উনি এক পায়ে আছে, উনি আসবো সোশ্যাল। তারপরে ছাত্রদের ব্যাচ করার বিষয়ে ওনাকে বিগত কাজে ঠিক আছে ব্যবস্থা নিয়েছে। আজকের এই সেমিনারে আসার জন্য ওনাকে অনেক বিশেষ ধন্যবাদ। উপস্থিত আমাদের কবিতা মহোদয়, সেজন্য মহোদয়কে ধন্যবাদ। উপস্থিত আমরা শিক্ষক শিক্ষার্থীরা, কর্মচারী কর্মকর্তারা, তাদের সবাইকে ধন্যবাদ। আসলে এই কোভিড-19 করোনা ভাইরাস আমাদের দেশ কেন গোটা পৃথিবীকে কন্ট্রোল করে দিয়েছে। যে অবস্থা ছিল সেই অবস্থা নাই, যে নতুন করে যে চিন্তা করতে হবে আসলে নতুন করে। আমরা এর আগে ডিসি মহোদয় যখন আসলেন তখন আমি তার সাথে হ্যান্ডশেক করতে ভয় পাই, হ্যান্ডশেক করা যাবে না, যদি আবার নিজের সেফটি নিজের কাছে, প্রথমে নিজের সেফটি নিজেকেই নিজের সেফটি, সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সটা বড় হয়নি। যেহেতু আমাদের ভ্যাকসিন তৈরি হয়নি, গোটা পৃথিবীতে কোথাও ভ্যাকসিন তৈরি হয়নি, চীনে ভ্যাকসিন তৈরি শেষ পর্যায়ে চলে আসছে, তার মানে এখন 4th স্টেজে আছে, আর আমেরিকা, ইউরোপ, রাশিয়া 3rd স্টেজে আছে, চীন একদম উপরে আছে, আরব আর 5th স্টেজে আসার পরে এটা মানুষের কাজ করা হবে। এখনো 4th স্টেজ পার হয়নি, যার ফলে ভ্যাকসিন আসতে অনেক কিছু। আমরা ওষুধের নাম আজকে একটা শুনছি, কালকে একটা শুনছি, এর যেটা শুনতে পাচ্ছে ওটাই তার দাম বেড়ে যাচ্ছে। এটা মানে একটা প্যানিক তৈরি করে, এই ওষুধ খেলে ভালো হবে, ওই ওষুধ খেলে ভালো হবে। কেউ কেউ বলছে না ওষুধ খেলে হবে না, ওই হারবাল চিকিৎসা করে, হারবাল ওষুধ ভালো হবে। মানুষ কমে যাবে, মানে সবাই চায় যে জীবনটা সেফ রাখতে। তো জীবনটা সেফ রাখতে হলে আমার দরকার হচ্ছে সেফ সোশ্যাল ডিস্টেন্স। আমি বাইরে গিয়ে আক্রমণ হয়ে এসে বাইরে গিয়ে আবার সবাইকে আক্রমণ করবো, এটা যেন না করে। বাইরে যেন কম সরকার ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয়, অনির্দিষ্ট অসাধারণ ছুটি বলেছে তোমরা ঘরে থাকো, বাইরে যাবে। বাইরে যাওয়া মানে কি আপনার ইনফেক্টেড না হয়। একদিন রিক্সা একটা গল্প আসছে, একটা এটা সত্যিকার গল্প, দিনাজপুরে এক রিক্সার উপরে একটা যাত্রী রিক্সায় উঠছে, ওঠার পরে যাত্রী দেখছে যাত্রী মুখোশ করার এরকম, তো রিক্সার কোনো মুখোশ নেই। আমি জিজ্ঞেস করছি যাত্রী তো তোমার তো কোনো মুখোশ নাই, তুমি কিছুই করছো না, ব্যাপারটা কি? বলছে স্যার আমি কি করবো, চায়না 1 নম্বর মার্ক
2 নম্বর মালটা পাঠাচ্ছে ইউরোপে, আমার দেশে 3 নম্বর মাল পাঠিয়েছে। তো এটা কোনো দুর্বল না, এটা হবে না। তবে তার ধারণা কি, চায়না সবসময় নাম্বার 1 প্রোডাক্ট যেটা আমেরিকা পাঠায়, এটা সত্য, সে জেনেছে। এটাই আসলে বাস্তবতা। আমাদের দেশে যে ভাইরাসটা আসছে এটা আসলে দুর্বল কোভিড, যার ফলে আমাদের মৃত্যুর যে নাম্বার অফ ডেথ সেটা অনেক কম, 60,000-এর উপরে আমাদের আক্রান্ত। ইউরোপের যেটা সুইডেনে আক্রান্ত 40,000-এর কাছাকাছি, মৃত্যু কিন্তু 4,000-5,000-এর মতো। আমাদের দেশে মাত্র 800 মারা গেছে। আমরা দোয়া করি আমাদের মৃত্যুর জন্য আরো কম হয়, সবাই দোয়া করে যে মৃত্যুর কম। আমাদের দেশে যে অবস্থা, বাইরে আমরা 17 কোটি মানুষ যেভাবে বাইরে আমরা ঘোরাফেরা করি, হাট বাজার করি, তো সবাই আক্রান্ত হবে। একবার এমন এই ঘরে অনেকে আক্রান্ত হয়ে একবার ইমিউনিটি গ্রো করে গেছে। আমার যে আক্রান্ত হয় না আমি বলতে পারবো না, আমি বলতেই পারবো আমার আক্রান্ত। একবার মাথা ব্যথা দিলে ওই সময় মাথা ব্যথা হয়েছে, আমার আক্রান্ত হয়ে গেছে, আমার ইমিউনিটি গ্রো করে গেছে। এই যে ইমিউনিটি গ্রো করবে সবচেয়ে বেশি হয়েছে ইয়াংদের, তারা তাদেরকে ঘরে রাখা যায়। আমার ছেলে 2 ছেলে বাড়িতে সারা রাত কম্পিউটারে মোবাইল দেখা, সারাদিন ঘুমান। মাঝে মাঝে বাইরে যায়, তখন যাই আক্রান্ত হলো, ভয় লাগে আক্রান্ত। নিজের ছেলের চিন্তা সবচেয়ে বড়, সবার চিন্তা আগে সবাইকে অনুরোধ করবো নিজের সেফটি নিজের সেফটি যদি না মানে, জেলা প্রশাসক মহোদয় পাবনাতে যেভাবে চেষ্টা করছে যে পাবনাবাসীকে সুস্থ রাখতে, এরকম প্রকাশ করছে কিনা সন্দেহ। আমাদের জেলা প্রশাসক খুবই মাইকের লোক, খুব সামাজিক লোক, তার কাছে যে কোনো অনুরোধ করলে সব অনুরোধ রাখা চেষ্টা করে। এরকম জেলা প্রশাসক আমরা পেয়েছি, আসলে জেলা প্রশাসক মহোদয় সেইগুলো একাডেমিশন হয়ে গেছে, কি করা আজকের এই অনুষ্ঠানে এই সময় আপনার জন্য জেলা প্রশাসক আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকুন, করোনা থেকে মুক্ত হন, এটাই আমি চাই। এবং সবাই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, অনলাইনে ক্লাস করুন ছাত্ররা। আমি শিক্ষকদের বলছি, ছাত্রদেরকে ব্যস্ত রাখার জন্য এই চিন্তা করুন। ছাত্ররা যদি ব্যস্ত না থাকে অন্য দিকে চলে যেতে পারে, সেজন্য আমি ব্যস্ত রাখার জন্য অনলাইন ক্লাসে, সরকারের কাছে অনলাইন ক্লাস। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।